মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন লোকেরা তাদের লাগেজ খোঁজার জন্য ধাক্কাধাক্কি করছিল, যখন ক্রমাগত আসা ফ্লাইটের কারণে সবকিছু একটি মেলার মতো কোলাহলপূর্ণ হয়ে গিয়েছিল, তখনই ভিড়ের মাঝখানে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে, শুধু দেখা গেল যে সবাই হঠাৎ থেমে গেল। চারিদিকে হুলুস্থুল পড়ে গেল, একে অপরকে ডাকাডাকি এবং চিৎকার করা শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। এক ব্যক্তি সোজা রাস্তার মাঝখানে পড়ে গেল, তার মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং মুখ নীল হয়ে গিয়েছিল। কেউ জানত না সে কে, এবং কারো তার কাছে যাওয়ার সাহস ছিল না। নিরাপত্তা রক্ষীরা এলো, কিন্তু তারাও কেবল ঘাবড়ে দাঁড়িয়ে থাকল এবং কিছুই করল না। লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ ভিডিও করছিল, আবার কেউ পিছিয়ে যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। ঠিক সেই মুহূর্তে সেই বিশৃঙ্খলার মাঝে একটি ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। কারো কাছে কি পেন্সিল আছে? এই প্রশ্নটি এতই অযৌক্তিক মনে হল যে কেউ বুঝতে পারছিল না বর্তমান পরিস্থিতির সাথে এর কী সম্পর্ক। প্রশ্নকারী একজন কমবয়সী মেয়ে ছিল, যে 1 ঘন্টা আগেই তার ফ্লাইট থেকে নেমেছিল। তার কাছে একটি ছোট স্যুটকেস, কাঁধে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকপ্যাক এবং একটি পুরনো পেন্সিল বক্স ছাড়া আর কিছুই ছিল না। তার নাম ছিল আনিয়া, বয়স 19 বছর। পুনের একটি নামী বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে পড়ার জন্য প্রথমবারের মতো নিজের ছোট শহর থেকে বাইরে একা মুম্বাই এসেছিল সে। সব কিছুই নতুন ছিল। সে বিশ্রাম করার সুযোগ পায়নি, তার কাছে ফোনের সিম ছিল না, এবং সে তখনও তার হোস্টেল খুঁজে পায়নি। কিন্তু এখন সে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হচ্ছিল যার আশা কেউ করেনি। আনিয়ার কাছে বেশি ভাবার সময় ছিল না। সে লোকদের চিৎকার করতে শুনেছিল, বিমানবন্দর কর্মীদের বলতে শুনেছিল যে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, কিন্তু এটাও পরিষ্কার শুনেছিল যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে অন্তত 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট এমন একজন ব্যক্তির জন্য যে শ্বাস নিতে পারছে না, অনেক দেরি হতে পারে। আনিয়ার কাছে কেবল তাত্ত্বিক জ্ঞানের অভিজ্ঞতা ছিল। সে কখনো কোনো আসল মানুষের উপর অনুশীলন করেনি, কখনো কোনো অপারেশন থিয়েটারে দাঁড়ায়নি, এবং কখনো কেউ তাকে কারো জীবন বাঁচানোর সুযোগ দিয়ে তার উপর ভরসা করেনি। কিন্তু সে জানত তার সামনে কি ঘটছে, এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল সে জানত যে যদি সে কিছু না করে তবে লোকটি বাঁচবে না। সে তার প্রশ্নটি আবার পুনরাবৃত্তি করল, দয়া করে কেউ আমাকে একটি পেন্সিল দাও। এবার কিছু লোক প্রতিক্রিয়া জানালো এবং তাকে একটি সোচালো কাঠের পেন্সিল দিল। আনিয়া কিছু না বলে সেটি নিয়ে নিল। এরপর যা হলো তা সবাইকে অবাক করে দিল। সে লোকটির কাছে গেল, তার শ্বাস পরীক্ষা করল, তার প্রতিক্রিয়া পরীক্ষা করল, এবং তারপর ধীরে ধীরে তার ঘাড়ের একটি নির্দিষ্ট বিন্দুতে চাপ দিল। কেউ বুঝতে পারছিল না সে কি করছে, কিন্তু কিছু লোক ভিডিও করা শুরু করে দিয়েছিল। সে কোনো সাফাই দিল না, কোনো অজুহাত দেখালো না, এবং কারো অনুমোদনও চাইল না। তার জন্য সময় ছিল একমাত্র জিনিস যা নষ্ট করা যেত না। আনিয়ার কাছে কোনো সার্জিক্যাল ছড়ি ছিল না, কোনো আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছিল না, কোনো সাহায্যকারী টিম ছিল না। তার হাতে কেবল একটি কাঠের পেন্সিল এবং সেই জ্ঞান ছিল যা সে বছরের পর বছর ধরে মুখস্থ করেছিল। সে সঠিক জায়গাটি খুঁজল এবং ধীরে ধীরে নিচে চাপ দিল। সবাই তাদের শ্বাস আটকে রেখেছিল, কারো কিছু বলার সাহস হলো না। কয়েক সেকেন্ড পর লোকটির গলা থেকে একটি হালকা শব্দ এলো, এবং তারপর বাতাস বেরিয়ে আসার শব্দ হলো। তার বুক আবার ওঠানামা করতে লাগল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, এবং তার চেহারার নীল ভাব কমতে লাগল। কেউ একজন ধীরে ধীরে বলল, সে আবার শ্বাস নিচ্ছে, এবং তার পরপরই স্বস্তির নিঃশ্বাস এবং বিক্ষিপ্ত হাততালির শব্দ শুরু হলো। যখন অ্যাম্বুলেন্স পৌঁছালো তখন আনিয়া কাছের একটি চেয়ারে বসে পড়েছিল। তার চোখ তখনও সেই লোকটির দিকে ছিল। চিকিৎসাকর্মীরা ভেতরে এলো, জিজ্ঞাসাবাদ করল, পরিস্থিতি পর্যবেক্ষণ করল, এবং দেখল কি করা হয়েছে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, এটি কে করেছে? এবং বিমানবন্দরের একজন গার্ড আনিয়ার দিকে ইঙ্গিত করল। এক এশিয়ান ছাত্রী যে 1 ঘন্টা আগেই ভারতের অন্য একটি শহর থেকে এসেছিল, যার কাছে প্র্যাকটিস করার কোনো লাইসেন্স ছিল না, যে ডাক্তার ছিল না, কিন্তু সে ভিড়ের মধ্য থেকে কারো কাছ থেকে ধার করা একটি পেন্সিল দিয়ে এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিল। তারা তার নাম, তার কলেজের নাম এবং সে কিভাবে এটি করতে জানে তা জিজ্ঞাসা করল। সে কেবল সংক্ষেপে উত্তর দিল, আমি মেডিকেলের ছাত্রী এবং আমি এই পদ্ধতি সম্পর্কে পড়েছি। আমি নিশ্চিত ছিলাম না যে এটি কাজ করবে কিনা, কিন্তু যদি আমি চেষ্টা না করতাম তবে তার কাছে কোনো সুযোগ থাকতো না। তার এই সততা নিয়ে কেউ তর্ক করতে পারল না। সেই ব্যক্তিকে স্থিতিশীল অবস্থায় স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হবার আগে সে 1 সেকেন্ডের জন্য তার চোখ খুলে
তাকে দেখার চেষ্টা করল এবং তারপর বন্ধ করে নিল। আনিয়া জানত না সে কে ছিল, তার নাম কি, এবং সে এইমাত্র কত বড় একজন মানুষের প্রাণ বাঁচিয়েছে। সে কেবল এতটুকু জানত যে জীবনে প্রথমবারের মতো সে যা কিছু শিখেছিল তা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। যখন ভিড় কমতে শুরু করল, যখন বিমানবন্দর তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো, তখন আনিয়া ক্লান্তি অনুভব করল। কিন্তু ক্লান্ত থাকলেও সে নিশ্চিত ছিল না সামনে কি হবে। সে এখনও কলেজে তার রুম নেয়নি, সে রাস্তা চিনত না, এবং মুম্বাইয়ে তার পরিচিত কেউ ছিল না। কিন্তু এটা স্পষ্ট ছিল যে সবকিছু বদলে গিয়েছিল। যা এইমাত্র ঘটেছিল তা তার বাকি জীবন তার সাথে থাকতে যাচ্ছিল। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, সে ভীত ছিল না, ঘাবড়ে ছিল না, এবং তার কোনো অনুশোচনা ছিল না। সে ভালোভাবেই জানত যে তার কাছে পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না, এবং মাঝে মাঝে একটি সাধারণ কাজও সবকিছু বদলে দিতে পারে। সে জানত না যে সে ব্যক্তিটি ছিল বিক্রম সিং, যে ভারতীয় বায়োটেকনোলজি শিল্পের অন্যতম বড় নাম। সে এটাও জানত না যে কাল সকাল নাগাদ তার নাম আনিয়া খবরের শিরোনামে থাকবে। কিন্তু সে একটি বিষয় নিশ্চিতভাবে জানত যে পুনের জন্য তার লাগেজ শুধু একটি প্রবেশপত্র ছিল না, বরং এই বিশ্বাসও ছিল যে সে কিছু দরকারি কাজ করবে। পেন্সিলটি তা করে দেখিয়েছিল যা অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সেই দিনের ফলাফলের সিদ্ধান্ত সাহস করে নিয়েছিল, এবং আনিয়া তো সবেমাত্র তার যাত্রা শুরু করেছিল। আনিয়ার পুনে আসার কয়েক ঘণ্টাই হয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন সে সেই একদিনেই সারা জীবন বেঁচে নিয়েছে। বিমানবন্দরের জরুরি এলাকা থেকে বের হওয়ার পর সে কলেজের ব্যবস্থা করা অস্থায়ী হোস্টেলের দিকে যাওয়া বাসে উঠে পড়ল। বাসে তাকে কেউ চিনল না, কেউ জানত না যে সে সেই মেয়েটি যার উল্লেখ সেই খবরগুলোতে হচ্ছে, যা বিভিন্ন মঞ্চে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সে এর পরোয়াও করছিল না। ফোনে সিম ছিল না, ওয়াইফাই থেমে থেমে চলছিল। সবকিছুই নতুন ছিল, কিন্তু সে কেবল একটি দীর্ঘ ফ্লাইট এবং একটি অবিশ্বাস্য ঘটনার পর গভীর ঘুমে তলিয়ে যাওয়ার কথা ভাবছিল। পরের দিন সকালে যখন সে হোস্টেলের স্যাঁতস্যাঁতে ঘরে ঘুম থেকে উঠল, আনিয়া তার ল্যাপটপ খুলল এবং 10টিরও বেশি অপঠিত ইমেল দেখল। কিছু ইমেল কলেজ থেকে ছিল, নতুন ছাত্রদের স্বাগত জানিয়ে, কিন্তু একটি ইমেল সবার চেয়ে আলাদা ছিল, সংক্ষিপ্ত, বিষয়হীন। শুধু লেখা ছিল, বিক্রম সিং আপনার সাথে দেখা করতে চান। তার নিচে একটি ফোন নম্বর এবং হাসপাতালের ঠিকানা ছিল। আনিয়ার নিজের চোখকে বিশ্বাস হল না। সেই নামটি মনে করতে তার কয়েক মিনিট সময় লাগল। কালকে সেই লোক যার সম্পর্কে সে কিছুই জানত না, শুধু এটা ছাড়া যে সে শ্বাসকষ্টে প্রায় মরেই গিয়েছিল। সে সাথে সাথে উত্তর দিল না। কৌতূহলী হওয়া সত্ত্বেও সে বুঝতে পারছিল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এর পরিবর্তে সে স্কুলে যাওয়ার, নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার, প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার এবং ক্লাসের জন্য তৈরি হওয়ার সিদ্ধান্ত নিল। নতুন ছাত্রদের জন্য ওরিয়েন্টেশন সেশন পরিকল্পনা অনুযায়ী হল। ভিড়ের মধ্যে কেউ তাকে বেশিক্ষণ দেখল না, কেউ জিজ্ঞাসাবাদ করল না বা পরিচিত হওয়ার কোনো ইঙ্গিত দিল না। সে ভাবতে শুরু করল, হয়তো বিমানবন্দরের ঘটনাটি কেবল একটি ক্ষণস্থায়ী মুহূর্ত ছিল যা ভুলে যাওয়া হবে। সেইটাই চাইছিল। সে খ্যাতির জন্য প্রস্তুত ছিল না। কিন্তু সেই দুপুরে যখন সে লেকচার হল থেকে বের হল, তখন স্যুট পরা এক ব্যক্তি তার কাছে এলো এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করল, আপনি কি আনিয়া? যখন সে হ্যাঁ সূচক মাথা নাড়ল, তখন সে তাকে একটি বিজনেস কার্ড দিল, যেখানে বায়োজেন ইনোভেশনসের লোগোর নিচে রোহন সিং নাম লেখা ছিল। সেই ব্যক্তির ছিলে যাকে সে বাঁচিয়েছিল। বেশি কিছু না বলে সে কেবল এতটুকুই বলল যে বিক্রম তার সাথে দেখা করতে চায়। সেই সন্ধ্যায় আনিয়ার কাছে না করার কোনো কারণ ছিল না। তার কৌতূহল সব দ্বিধাকে জয় করে নিল। সে দেয়া ঠিকানায় হাসপাতালে পৌঁছাল। প্রথমবারের মতো এমন একটি আধুনিক এবং সুশৃঙ্খল চিকিৎসার স্থানের মুখোমুখি হল যা ঠান্ডা মনে হচ্ছিল। কিন্তু তার কল্পনার বিপরীতে বিক্রম বিছানায় শুয়েছিল না। সে আরাম করে বসেছিল, ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু সচেতন ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে শুরু করবে, কিন্তু বিক্রমই একটি সংক্ষিপ্ত, ভনিতা ছাড়া ধন্যবাদ দিয়ে নীরবতা ভাঙল। বিক্রম লম্বা কথা বলল না। সে বলল যে সে সেই ক্লিপটি দেখেছে যা কেউ বিমানবন্দরে রেকর্ড করেছিল। সে শ্বাসকষ্ট, আতঙ্ক এবং সেই মুহূর্তটিকে আবার স্মরণ করল যখন সে বুঝতে পেরেছিল যে সে আবার জীবিত হয়েছে। স্মৃতির একটি অংশ ভেঙে গিয়েছিল, কিন্তু তার পেন্সিল হাতে সেই কমবয়সী মেয়েটিকে স্পষ্টভাবে মনে ছিল। সে বলল যে সেই পরিস্থিতিতে তার পদক্ষেপ নেওয়া উচিত ছিল না, কিন্তু কারণ সে পিছিয়ে যায়নি, তাই সে আজ কথা বলার জন্য বেঁচে আছে।
আনিয়া এখনও বুঝতে পারছিল না যে তাকে ধন্যবাদ জানানো ছাড়া এখানে কেন ডাকা হয়েছে, কিন্তু বিক্রম সরাসরি বলল সে তাকে একটি প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চায়, যা দূরবর্তী এলাকাগুলোর জন্য একটি ন্যূনতম চিকিৎসা ব্যবস্থার উপর একটি পরীক্ষামূলক কার্যক্রম, যেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায় না। এই ধারণাটি বহু বছর ধরে কাগজেই ছিল, কিন্তু কেউ একে একটি ব্যবহারিক সমাধানে পরিণত করতে পারেনি। বিক্রম বিশ্বাস করত যে আনিয়ার চিন্তাভাবনার একটি ভিন্ন ধরন আছে। সে মাত্র প্রথম বর্ষের একজন ছাত্রী ছিল যে পুনে এসেছে 2 দিনও হয়নি। সে একটিও ক্লাস করেনি এবং কোনো প্রফেসরকে চিনত না। সে বুঝতে পারছিল না যে বিক্রমের মতো একজন ব্যক্তি, একজন বিলিয়নিয়ার, ভারতের শীর্ষস্থানীয় বায়োটেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা, তাকে কেন আমন্ত্রণ জানাতে চায়, যেখানে হাজার হাজার ভালো, অধিক অভিজ্ঞ এবং বিখ্যাত মেডিকেল ছাত্র ছিল। কিন্তু সে বলল যে যেহেতু সে প্রথাগত চিন্তাধারায় আবদ্ধ নয়, তাই সে সেই সময় একটি সমাধান দেখেছিল যখন অন্যরা কেবল তাকিয়ে দেখছিল। আনিয়া সাথে সাথে উত্তর দিল না। সে ভাবার জন্য সময় চাইল। যখন সে হাসপাতাল থেকে বের হলো তখন তার মাথা ঘুরছিল। এই প্রস্তাবটি খুব অপ্রত্যাশিত ছিল। একটি অংশ উত্তেজিত ছিল, কিন্তু বড় অংশ বিভ্রান্ত ছিল। একজন অচেনা ছাত্রী যে কাউকে চেনে না, যার ইংরেজি এখনও নড়বড়ে, সে কি শক্তিশালী এবং হিসেবি লোকদের দুনিয়ায় পা রাখার জন্য যথেষ্ট শক্ত হবে? সে হস্টেলে ফেরল। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে খবর খুলল। পেন্সিল দিয়ে লোকদের মাচানোর তার ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। কিছু লোক তাকে হিরো বলছিল, কিছু লোক সন্দেহ প্রকাশ করল যে তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা। কেউ তার সাহসের প্রশংসা করল, তো কেউ তার আবেগপ্রবণ কাজের মজা ওড়াল। এই মতামতগুলোর মাঝে আনিয়া নিজেকে খুব ছোট মনে করল, কিন্তু একই সাথে সে একটি বিষয়ে অনুঘাত করল, সে চাক বা না চাক সে খেলায় প্রবেশ করে ফেলেছে এবং পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। 3 দিন পর সে হাসপাতালে ফিরল। বিক্রম তাকে দেখে হাসল। সে তার সিদ্ধান্তের ব্যাপারে দ্বিতীয়বার জিজ্ঞেস করল না, শুধু একটি বাক্য বলল, আমরা সবচেয়ে সাধারণ জিনিস দিয়ে শুরু করব, একটি আইডিয়া, এবং সেখান থেকে আমরা এমন কিছু তৈরি করব যা সম্পর্কে কেউ কখনো ভাবেনি। আনিয়া নিশ্চিত ছিল না যে ভবিষ্যৎ তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এবার সে বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। খ্যাতির জন্য নয়, বরং কিছু অর্থবহ কাজ করার অনুভূতির জন্য। এবং হয়তো সেই পেন্সিলটি তার গল্প সবেমাত্র শুরু করেছিল। আনিয়া বিক্রমের ব্যবস্থা মতো একজন পর্যবেক্ষক হিসাবে বায়োজেন ইনোভেশনসের প্রজেক্টে অংশ নেওয়া শুরু করল। তাকে অভ্যন্তরীণ লেকচারে যোগ দেওয়ার, বিশেষ নথিপত্র পড়ার এবং অনুমোদিত সীমার মধ্যে প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়েছিল। শুরুর দিনগুলোতে প্রায় কেউই তার উপস্থিতির দিকে নজর দিল না। ল্যাবরেটরিতে সব গবেষক বহু বছর ধরে কাজ করছিল। তাদের কাছে প্রচুর ডিগ্রি ছিল এবং তারা জাতীয় স্তরের প্রজেক্টগুলোর নেতৃত্ব দিয়েছিল। দূর দেশ থেকে আসা প্রথম বর্ষের এক ছাত্রী, যার কোনো ক্লিনিক্যাল অভিজ্ঞতা ছিল না এবং যে এইমাত্র একটি পেন্সিল দিয়ে তাদের বড় বসের জীবন বাঁচিয়েছিল, তা অনেককে অবাক এবং বিরক্ত করেছিল। আনিয়া প্রতিবাদ করল না। সে চুপচাপ দেখতে থাকল, নোট নিতে থাকল এবং শিখতে থাকল। বিশেষত ইংরেজিতে লেখা টেকনিক্যাল নথিপত্র হজম করা সহজ ছিল না, কিন্তু সে প্রতিটি অনুচ্ছেদ ধৈর্য ধরে অনুবাদ করল, নিজের শেখা জ্ঞানের সাথে তুলনা করল এবং সক্রিয়ভাবে আরও জানার চেষ্টা করল। প্রতি রাতে সে দেরিতে হোস্টেলে ফিরত, পড়তে পড়তে এবং নোট বানাতে বানাতে। কখনো কখনো এতই ক্লান্ত হয়ে যেত যে কাপড় বদলানোরও সময় পেত না। কিন্তু যতই সে শিখছিল, ততই সে প্রজেক্টের আসল লক্ষ্য বুঝতে পারছিল, একটি কম্প্যাক্ট এবং হালকা জরুরি চিকিৎসা ডায়াগনস্টিক সিস্টেম তৈরি করা, যা কেউ যে কোনো জায়গায় ডাক্তার ছাড়াই ব্যবহার করতে পারে এবং সম্ভাব্য সর্বোচ্চ সাফল্যের হারের সাথে। সপ্তাহের মাঝামাঝি সময় একটি টেকনিক্যাল মিটিংয়ের সময় টিম বায়োসেন্সর মডিউল নিয়ে আলোচনা করার সময় একটি অচলাবস্থায় পৌঁছে গেল। বর্তমান সরঞ্জামটি খুব বড় ছিল, উৎপাদন খরচ বেশি ছিল এবং বড় পরিসরে মোতায়েনের জন্য উপযুক্ত ছিল না। প্রস্তাবিত সব সমাধান হয় অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছিল অথবা আর্থিক সক্ষমতার বাইরে ছিল। আনিয়া পুরো মিটিংয়ে চুপ ছিল, কিন্তু শেষে যখন সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে একটি আইডিয়া উপস্থাপন করার অনুমতি চাইল। সে তার ব্যাকপ্যাক থেকে হাতে আঁকা একটি স্কেচ বের করল, যা পেন্সিল দিয়ে আঁকা ছিল। একটি ডিজাইন,
যেখানে সেন্সর হিসেবে কার্বন ন্যানোফাইবার ব্যবহার করা হয়েছিল, যা রোগীর কবজি বা বুকের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রাকৃতিকভাবে নমনীয় উপাদানের সুবিধা নিত। প্রথমে ঘর শান্ত হয়ে গেল, কিছু দৃষ্টি সন্দেহে ভরা ছিল, কেউ ধীরে হাসল। কিন্তু যখন আনিয়া থার্মাল কন্ডাকশন এবং কম্পনের মাধ্যমে বায়োসিগন্যাল মাপার পদ্ধতির ব্যাখ্যা দিল, যা মোবাইল ফোনে একটি সাধারণ সিগন্যাল বিশ্লেষণ অ্যালগোরিদমের সাথে যুক্ত ছিল, তখন পরিবেশ বদলাতে শুরু করল। টিমের একজন বড় ইঞ্জিনিয়ার তাকে বিস্তারিত বিবরণ পাঠাতে বলল, যাতে টেকনিক্যাল টিম এটি যাচাই করতে পারে। পরের দিন তারা বিশেষ সফটওয়্যারে এই আইডিয়াটির সিমুলেশন করল এবং দেখল যে এটি সম্ভব। শুধু সম্ভবই ছিল না, বরং এটি ডিভাইস থেকে প্রতিক্রিয়ার সময়কে মাত্র 30 সেকেন্ড পর্যন্ত কমিয়ে দিতে পারত, যা বর্তমানে পরীক্ষাধীন যে কোনো বিকল্পের চেয়ে দ্রুত ছিল। বিক্রম সপ্তাহান্তের রিপোর্ট পেল এবং আনিয়ার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার অনুরোধ করল। সে তার উত্তেজনা লুকাতে পারল না। সে বলল যে সে এইমাত্র এমন একটি রাস্তা খুলে দিয়েছে যা সম্পর্কে সে নিজে কখনো ভাবেনি, এবং সে সিদ্ধান্ত নিল যে পরের সপ্তাহ থেকে আনিয়া প্রজেক্টের একজন অফিসিয়াল সহযোগী হবে আর পর্যবেক্ষক নয়। এই সিদ্ধান্ত কোম্পানির ভেতরে একটি অন্তঃস্রোত তৈরি করল। কিছু লোক প্রকাশ্যে বিরোধিতা করল। তারা যুক্তি দিল যে একজন প্রথম বর্ষের ছাত্রীকে সুযোগ দেওয়া তাদের জন্য অপমানজনক, যারা এই ক্ষেত্রে তাদের পুরো ক্যারিয়ার উৎসর্গ করেছে। কিন্তু বিক্রম তার অবস্থান বদলাল না। সে এই কথার ওপর জোর দিল যে মূল্য সমাধানে আছে, সমাধানদাতার পটভূমিতে নয়। আনিয়া কিছু বলল না। সে নিজেকে সঠিক প্রমাণ করার বা তর্ক করার চেষ্টা করল না। সে শুধু কাজ করতে থাকল এবং ফলাফল নিজেই কথা বলতে শুরু করল। কিছু ট্রায়াল রাউন্ডের পর তার ডিজাইনকে প্রজেক্টের প্রথম প্রোডাক্ট লাইনের জন্য অফিসিয়াল প্রোটোটাইপ হিসেবে বেছে নেওয়া হলো। টেস্ট মডেল স্থিতিশীল ফলাফল, কম বিচ্যুতি, সহজ পরিচালনা এবং বিস্তারের ক্ষমতা দেখালো। জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হলো এবং তারা ইতিবাচক পর্যালোচনা দিল। একটি ইনভেস্টর গ্রুপ বাণিজ্যিকীকরণের সম্ভাবনা সম্পর্কে জানার জন্য যোগাযোগ করতে শুরু করল। আনিয়ার নাম ধীরে ধীরে অভ্যন্তরীণ খবরে ভারত থেকে আসা মেয়েটি যে জরুরি চিকিৎসার দৃশ্যপট বদলে দিয়েছে হিসেবে দেখা দিতে লাগল। মিডিয়াও আবার নজর দিতে শুরু করল। এবার তারা শুধু বিমানবন্দরের ঘটনার কথা বলল না, তার একজন আন্তর্জাতিক ছাত্রী সম্পর্কে কথা বলল যে 3 মাসেরও কম সময়ে এমন একটি প্রজেক্টের অগ্রগতি বাড়িয়ে দিয়েছে যা অচলাবস্থায় আটকে ছিল। কিছু সংবাদপত্র তাকে তরুণ প্রতিভা বলল। অন্য কেউ প্রশ্ন তুলল যে সে কি কোনো কমিউনিকেশন ক্যাম্পেইনের পণ্য। কিন্তু পরস্পর বিরোধী মতামতের মাঝে বায়োজেন ইনোভেশনস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে আনিয়া দ্বারা উন্নত সমন্বিত জীবন রক্ষাকারী সেন্সর প্রযুক্তির আগামী ত্রৈমাসিকে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। গল্প ছড়াতে থাকল, কিন্তু ল্যাবরেটরির ভেতরে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল না। পরবর্তী মিটিংগুলোতে আনিয়া আরও স্পষ্টভাবে তদন্তের দৃষ্টি অনুভব করতে শুরু করল। কিছু লোক তার সাথে কথা বলা এড়িয়ে চলল, কেউ টেকনিক্যাল ইমেলের উত্তর দিতে অস্বীকার করল। ফিসফাস আরও স্পষ্ট হতে লাগল। সরাসরি তার মুখের ওপর নয়, কিন্তু শোনার জন্য যথেষ্ট ছিল। কেউ বলল যে তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ বলল যে সে কোম্পানির জন্য বিনিয়োগকারীদের আকর্ষণ করার একটি মিডিয়া কার্ড। আনিয়া বুঝতে পারল যে সাফল্য কেবল মনোযোগ আনে না, কুসংস্কারও আনে। কিন্তু তার কাছে চিন্তা করার সময় ছিল না। সে এখনও সাধারণ জীবনযাপন করত। অন্য ছাত্রদের মতো স্কুলে পড়ত এবং সপ্তাহান্তে খাবারের টাকার জন্য অতিরিক্ত কাজ করত। সে কখনো কোনো বিশেষ অধিকার পায়নি। সে কখনো কিছু চায়নি, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। কেউ তাকে একটি সেমিনারে কথা বলার জন্য আমন্ত্রণ জানালো। কেউ তাকে অনারারি স্কলারশিপ গ্রহণ করার প্রস্তাব দিল। কেউ সহযোগিতার প্রস্তাব দিয়ে একটি খোলা চিঠি পাঠালো। এবং এই সবের মাঝে কেবল একটি বিষয়ই তাকে বিভ্রান্ত করত। সবকিছু কি খুব দ্রুত হচ্ছে কারণ সে সত্যিই এর যোগ্য? বিক্রম তাকে বলেছিল, তুমি এই প্রশ্ন নিজের কাছে রাখতে পারো, কিন্তু একে তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে দিও না, কারণ যা সত্যিই গুরুত্বপূর্ণ তা এখনও ঘটেনি। আনিয়া নিশ্চিত ছিল না সে কি বিষয়ে কথা বলছিল, কিন্তু সে জানত যে যেদিন থেকে সে সেই ল্যাবরেটরিতে পা রেখেছে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যার ভবিষ্যৎবাণী কেউ করেনি। এবং সেই অনুভূতি একই সাথে ভয়ানক এবং রোমাঞ্চকর, যা তাকে আগের চেয়ে অনেক বেশি জীবিত অনুভব করিয়েছিল। যখন আনিয়ার নাম অভ্যন্তরীণ রিপোর্টগুলোতে বারবার আসতে লাগল, তখন সুনিতা ভার্মা অস্বস্তি বোধ করতে লাগল। বায়োজেন ইনোভেশনসে 20 বছর কাজ করার সময় সে কখনো কোনো প্রথম বর্ষের ছাত্রকে এত গুরুত্ব পেতে দেখেনি।
সুনিতার কাছে সব স্বীকৃতি জ্যেষ্ঠতা, ডিগ্রি এবং গবেষণা কাঠামোতে দাপ্তরিক ভূমিকার ভিত্তিতে হওয়া উচিত। যা কিছু আনিয়ার কাছে ছিল, বিক্রমের মনোযোগ, মিটিংয়ে আমন্ত্রণ, গভীর তথ্যে অ্যাক্সেস, এগুলো এমন জিনিস যা পেতে মধ্যম স্তরের গবেষকদেরও বছর লেগে যেত। এবং এখনই সব এক বিদেশি মেয়েকে শুধু এই কারণে দেওয়া হচ্ছিল কারণ সে একবার বিমানবন্দরে হিরোর মতো কাজ করেছিল। সুনিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাল না। সে চুপচাপ আনিয়ার উপর নজর রাখতে থাকল। মিটিংয়ে তার কথাবার্তা বলার ধরন থেকে শুরু করে ল্যাবরেটরিতে তার কাজের রুটিন পর্যন্ত সে খুঁটিনাটিতে ভুল খোঁজার চেষ্টা করল। প্রশ্ন এখন এটা ছিল না যে আনিয়া ভালো কি না, বরং এটা ছিল যে কিভাবে প্রমাণ করা যায় সে উপযুক্ত নয়। গবেষণা ও উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুনিতার রিপোর্ট, অগ্রগতি পরীক্ষা করার, প্রক্রিয়াগুলোর মূল্যায়ন করার এবং সমন্বয়ের প্রস্তাব দেওয়ার অধিকার ছিল, এবং সে সেই ক্ষমতাকে সূক্ষ্মভাবে চাপ সৃষ্টির জন্য ব্যবহার করতে শুরু করল। আনিয়া থেকে নথিপত্রের অনুরোধে হঠাৎ দেরি হতে লাগল। প্রতিবার যখন সে টেকনিক্যাল ডেটা চাইত, তখন ডেটা রুম রিপোর্ট করত যে তাকে অনুমোদনের অপেক্ষা করতে হবে। যখন সে একটি নতুন আইডিয়া প্রস্তাব করল, তখন সুনিতা সরাসরি বিরোধিতা করল না, কিন্তু সর্বদা এই কথার উপর জোর দিল যে এটি বিশেষজ্ঞদের দ্বারা আরও মূল্যায়নের প্রয়োজন। গবেষণা দলের কিছু সদস্য, যারা একসময় আনিয়ার প্রতি ইতিবাচক ছিল, ধীরে ধীরে সতর্ক হয়ে গেল। তাদের ভয় ছিল যে যদি তারা তার সাথে বন্ধুত্বপূর্ণ থাকে, তবে তারা সুনিতার সভাপতিত্ব হওয়া নিয়মিত মূল্যায়ন মিটিংয়ে ফেঁসে যাবে। আনিয়া পরিবর্তন অনুভব করল। সে বোকা ছিল না। সে এড়িয়ে যাওয়া দৃষ্টি, আরও রুক্ষ উত্তর এবং কমে যাওয়া শুভকামনা লক্ষ্য করল। কিন্তু সে জানত না নিজের কাজ চালিয়ে যাওয়া ছাড়া আর কি করবে। সে আর কোনো বিভাজন তৈরি করতে চাইছিল না। প্রতিদিন সে সময় মতো গবেষণা ল্যাবরেটরিতে আসত, নিজের কাজ শেষ করত, বিস্তারিত রিপোর্ট পাঠাতো এবং একদমই তর্ক করত না। কিন্তু এই মনোভাব শুনি তাকে আরও বিরক্ত করত। সে ভাবল যে সে বিক্রমের মন জয় করার জন্য ভুক্তভোগীর ভূমিকা পালন করছে। এক দুপুরে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা মিটিংয়ের সময় সুনিতা প্রোটোটাইপ ডিভাইস থেকে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে আনিয়ার কাছে সবার সামনে প্রশ্ন তুলল। সে একটি অভ্যন্তরীণ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানালো যে কিছু পরীক্ষায় সেন্সর অস্বাভাবিকভাবে উচ্চ ত্রুটির হার দেখিয়েছে। আনিয়া বোঝালো যে সেই সব ঘটনা একটি ক্যালিব্রেশন সফটওয়্যার ত্রুটির কারণে ছিল, যা সাথে সাথেই ঠিক করে নেওয়া হয়েছিল। কিন্তু সুনিতা জিজ্ঞাসাবাদ চালিয়ে গেল, যেন তাকে এটা স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করছিল যে তার দক্ষতা অপর্যাপ্ত। বিক্রম সেদিন মিটিংয়ে ছিল না এবং ঘরে কেউ আনিয়ার হয়ে কথা বলল না। মিটিংয়ের পর সে মানব সম্পদ বিভাগ থেকে একটি ইমেল পেল, যেখানে তার দায়িত্বে থাকা সমস্ত ডেটা প্রসেসিং প্রক্রিয়া পর্যালোচনা করার অনুরোধ করা হয়েছিল। যদিও এটি কোনো সতর্কতা ছিল না, কিন্তু এটা তাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সুনিতা কার্যক্রমের ধাপে প্রবেশ করতে শুরু করেছে। কয়েকদিন পর আনিয়া ভুলবশত একজন কর্মচারীকে এটা আলোচনা করতে শুনল যে তার প্রজেক্ট খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এতে একজন অপ্রশিক্ষিত ছাত্র যুক্ত ছিল। অন্যজন বলল যে বিক্রম কেবল আনিয়াকে একটি মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করছে, বিনিয়োগকারীদের খুশি করার জন্য কর্মী বাহিনীতে বৈচিত্র্য আনছে। সে জানত না যে এই শব্দগুলো কোথা থেকে এসেছিল, কিন্তু অনুমান করা কঠিন ছিল না। সুনিতা সর্বদা কোনো চিহ্ন না রেখে সন্দেহ ছড়াতে জানত। বিক্রম একটি ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরল এবং সাথে সাথেই পরিবর্তিত পরিবেশ অনুভব করল। সে আনিয়াকে একটি ব্যক্তিগত দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো, টিমের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করল। আনিয়া ইতস্তত করল, কিন্তু শেষে সে সত্যের একটি অংশ বলল। সে অভিযোগ করল না, শুধু এতটুকু বলল যে সে কিছু প্রক্রিয়া ধীর হতে দেখেছে এবং এখন সে আগের মতো প্রতিক্রিয়া পাচ্ছে না। বিক্রম চুপচাপ মাথা নাড়ল, বেশি কিছু বলল না। কিন্তু সেই দিনের পর সে টেকনিক্যাল মিটিংগুলোতে বেশি দেখা দিতে লাগল। প্রতিটি বিভাগকে সরাসরি প্রশ্ন করত। তার উপস্থিতি অনেককে অস্বস্তিতে ফেলে দিল এবং সুনিতাকে তার ব্যবহারে নরম হতে বাধ্য হতে হলো। কিন্তু ব্যাপারটা এখানেই থামল না। যখন প্রথম প্রোটোটাইপ একটি স্বাধীন বিশেষজ্ঞ গ্রুপের কাছে উপস্থাপন করা হলো, তখন দেখা গেল যে ডিজাইনারের একটি অংশে একটি ত্রুটি ছিল। এই অংশটি অন্য একজন ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালনা করা হয়েছিল, কিন্তু ড্রয়িংয়ের এরপর আনিয়ার নাম ছিল। সে বোঝালো যে সে সেই অংশে অংশ নেয়নি, কেবল অ্যাপ্লিকেশন ইন্টারফেস পরীক্ষা করেছিল। কিন্তু যখন রেকর্ড পরীক্ষা করা হলো, তখন মূলে সেই ইঞ্জিনিয়ারের নাম ছিল না এবং সিস্টেমে কেবল সেই সংস্করণটি অবশিষ্ট ছিল যেখানে আনিয়াকে শেষ সম্পাদক হিসেবে দেখানো হয়েছে। তাকে টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডের সামনে সাফাই দেওয়ার জন্য বাধ্য করা হলো। আনিয়া স্তব্ধ ছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে।
সিস্টেমে তার সব কাজ নিয়ম অনুযায়ী ছিল, কিন্তু কোনো চিহ্ন ছাড়াই ডেটা বদলে যাওয়া এমন কিছু ছিল যার মুখোমুখি সে আগে কখনো হয়নি। স্পষ্টীকরণ মিটিংয়ের সময় সুনিতা কিছু বলল না। সে কেবল শুনতে থাকল, মাঝে মাঝে নোট নিতে থাকল। বোর্ডের একজন সদস্য জিজ্ঞেস করল যে আনিয়াকে এই প্রতিশ্রুতি দিতে পারে যে তার সব ডেটা স্বচ্ছ। সে মাথা নাড়ল, কিন্তু মনে মনে সে জানত যে লোকদের বিশ্বাস নড়বড়ে হতে শুরু করেছে। মিটিংয়ের পর বিক্রম তাকে তার ব্যক্তিগত অফিসে ডাকল। সে সংক্ষেপে বলল যে কোম্পানি তদন্ত চলাকালীন সিস্টেমে তার অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করবে। এমনটা এই জন্য নয় যে তার ওপর সন্দেহ আছে, বরং এই জন্য যে যখন অন্যরা স্বচ্ছতার দাবি করছিল তখন সে আর কিছু করতে পারত না। সেই তাকে শান্ত থাকতে এবং টেকনিক্যাল তদন্তের ফলাফলের অপেক্ষা করার পরামর্শ দিল। আনিয়া মাথা নাড়ল, কিন্তু যখন সে অফিস থেকে বের হলো তখন সে বুঝতে পারল যে পরিস্থিতি একটি ভিন্ন মোড় নিয়েছে। সে এখন আর প্রগতি আপডেটের ইমেল পেত না, মিটিংয়ে এখন আর আমন্ত্রণ পাঠানো হতো না, তার প্রশ্নের উত্তর দেওয়া হতো না। লোকদের চোখে সে এখন আর সেই প্রতিভাবান ভারতীয় ছাত্রী ছিল না যে নতুন সমাধান নিয়ে এসেছিল। সে শুধু সেই ব্যক্তি ছিল যার ডেটা ত্রুটির জন্য তদন্ত করা হচ্ছিল, এবং কোম্পানির বিশাল করিডোরগুলিতে এখন আর কেউ তাকে আগের মতো হেসে নমস্কার করত না, একজনও না। আনিয়া তার হোস্টেলের ঘরে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিল এবং বুঝতে পারছিল না কোন ফোল্ডারটি খুলবে। তার মাথায় সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। যেসব রিপোর্ট, যেসব নকশা, যেসব নথিপত্র সম্পূর্ণ করতে সে মাস লাগিয়েছিল, এখন সেগুলোর কোনো মূল্য ছিল না। তার কাছে এখন সিস্টেমের অ্যাক্সেস ছিল না। তাকে ল্যাবরেটরিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হতো না, তাকে মিটিংয়ে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হতো না, এবং কেউ তার সাথে যোগাযোগ করত না। সবকিছুই যা তাকে একসময় অনুভব করিয়েছিল যে সেই প্রজেক্টের অংশ, এখন মনে হচ্ছিল যেন সেসবের কোনো অস্তিত্বই ছিল না। ইন্টারনেটে কিছু প্রবন্ধ সামনে আসতে লাগল। প্রথমে বিমানবন্দরের ঘটনার বর্ণনা দেওয়া প্রবন্ধ ছিল, তারপর উচ্চ প্রযুক্তির চিকিৎসা শিল্পে বিতর্কিত ভারতীয় মেয়েটি সম্পর্কে বিশ্লেষণ ছিল। একটি প্রধান টেকনোলজি নিউজ সাইট একটি অস্পষ্ট শিরোনামের সাথে একটি প্রবন্ধ প্রকাশ করল, তরুণ প্রতিভা নাকি মার্কেটিং কৌশল। নিচে শত শত মন্তব্যে তীব্র তর্ক হল। কিছু লোক তার পক্ষ নিল, এটা মনে করিয়ে দিয়ে যে সে একবার একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছিল, কিন্তু কেউ কেউ এটাও দাবি করল যে কাউকেই হঠাৎ একটি প্রধান গবেষণা ল্যাবরেটরিতে আমন্ত্রণ জানানো হয় না যদি না তার বিশেষ সমর্থন থাকে। সে সব নোটিফিকেশন বন্ধ করে দিল। সে এখন আর কিছু জানতে চাইছিল না। নিজের ছাত্রজীবনে আনিয়া সর্বদা বিশ্বাস করত যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, চেষ্টা করো এবং সৎ থাকো, তবে সবকিছু সঠিক দিকে যাবে। কিন্তু এখন তার মনে হলো যে সেই সব নীতিগুলো ভিত্তিহীন, সন্দেহের দ্বারা পিষে ফেলা হচ্ছে। যেসব লোক একসময় তার প্রশংসা করেছিল, তাদের নীরবতা তাকে সমালোচনা থেকে অনেক বেশি আঘাত দিয়েছিল। তাদের কিছু বলার প্রয়োজন ছিল না, তাদের কেবল সঠিক সময় চুপ থাকতে হতো, কেবল মুখ ঘুরিয়ে নিতে হতো, এবং বাকি সবকিছু জনগণের মতামতের উপর ছেড়ে দিতে হতো। স্কুলে কিছু সহপাঠী দূরত্ব বজায় রাখতে শুরু করল। প্রফেসররা জিজ্ঞাসাবাদ করল না, কথোপকথন শুরু করল না, কেউ সরাসরি কিছু বলল না, কিন্তু তাদের চোখ তা লোকাতে পারল না। আনিয়া ক্লাসগুলো এড়িয়ে যেতে শুরু করল। স্বাস্থ্যগত কারণে অনলাইন অধ্যয়নের অনুমতি চেয়ে ইমেল পাঠাল। সে কেবল খাবার কিনতে বা মেইল নিতে রুম থেকে বাইরে বেরোত। 1 সপ্তাহ ধরে ফোনের ঘণ্টা বাজল না, কোম্পানি থেকে কোনো ব্যাখ্যা এলো না, প্রজেক্টের কারো কাছ থেকে কোনো জিজ্ঞাসা এলো না। তারপর একদিন যখন সে নিজের ছাপানো পরীক্ষার ডায়েরি পড়ছিল, তখন তার স্কুল মেল থেকে একটি নোটিফিকেশন এলো। প্রেস ছাত্রী আনিয়ার শিক্ষাগত অবস্থার যাচাইকরণের অনুরোধ জানিয়েছিল। ঠিক নিচে স্কুলের যোগাযোগ দপ্তর থেকে একটি আমন্ত্রণ ছিল, যাতে তাকে প্রতিক্রিয়া প্রস্তুত করার জন্য তাদের সাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল। আনিয়া সাথে সাথে উত্তর দিল না। সে ভালো করেই জানত যে একবার যখন তার নাম নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে, তখন এই মুহূর্তে সে যা কিছুই বলবে তার ব্যাখ্যা অন্যদের লাভের জন্য করা হবে। সেই দুপুরে যখন সে তাড়াহুড়োয় নুডলসের একটি প্যাকেট খাচ্ছিল, সে একটি হিন্দি সংবাদ ওয়েবসাইট খুলল। তার চোখের সামনে একটি প্রবন্ধ ছিল, বিলিয়নিয়ারকে বাঁচানো ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর বিরুদ্ধে বৈজ্ঞানিক প্রতারণার সন্দেহ। সে শিরোনামটি বারবার পড়ল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। প্রবন্ধে কোনো নির্দিষ্ট উৎসের উল্লেখ করা হয়নি, কেবল বলা হয়েছিল যে এটি ভারত থেকে পাওয়া কিছু তথ্য অনুসারে ছিল। নিচে মন্তব্য বিভাগ হতাশার সাথে মিশ্রিত অবজ্ঞা ভরেছিল। একজন ব্যক্তি লিখল, ভেবেছিলাম এটি গর্বের বিষয়,
সে আর পড়তে পারল না। আনিয়া তার মাকে ফোন করার আগে অনেকক্ষণ ভাবল। অন্যদিকে মায়ের কণ্ঠস্বর সব সময়কার মতোই কোমল ছিল, কিন্তু আনিয়া জানত যে মা জেনে গেছেন। সে বেশি কিছু বলল না, শুধু এতটুকুই বলল, আমি ঠিক আছি মা, চিন্তা করো না, আমার ভাবার জন্য সময় চাই। মা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, তুমি যা চাও করো, শুধু নিজের মন পরিষ্কার রেখো। সেই বাক্যটি আনিয়ার গলা ধরে এলো। এমন একটি দুনিয়ায় যা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তার মাই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাকে নিঃশর্তভাবে বিশ্বাস করতেন। পরের দিন স্কুল থেকে আরও একটি ইমেল এলো। মিডিয়ার প্রভাবের কারণে ছাত্রী আনিয়াকে অনুরোধ করা হলো যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করে দিক। সেই সময় সে ভালো করেই জানত যে এটি আর কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়, এটি একটি ইচ্ছাকৃত অভিযান ছিল। কেউ তাকে সবকিছু থেকে বাইরে ঠেলে দিতে চাইছিল। তার ডেটাতে ত্রুটি, দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম পরিবর্তন এবং হারানো কপিগুলোর ওপর সন্দেহ হতে শুরু করল। এটা কি সত্যিই একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল, নাকি এর পেছনে আরও কিছু ঘটছিল? সে গবেষণা দলের এক বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু পাঠানো বার্তার কোনো জবাব এলো না। সে বিক্রমকে তদন্তের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে একটি ইমেল পাঠালো, কিন্তু কোনো উত্তর পেল না। কেবল কোম্পানির আইনি বিভাগ থেকে একটি ইমেল এলো, যেখানে জানানো হয়েছিল যে সমস্ত প্রজেক্টের তথ্য এখন লক করে দেওয়া হয়েছে এবং তাকে অনুরোধ করা হলো যে পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে কোনো ডেটা বাইরে শেয়ার না করুক। এই সময় অন্য একটি প্রযুক্তি সংবাদপত্রে বায়োজেনের পণ্য উন্নয়ন প্রক্রিয়ার অসঙ্গতি সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ প্রকাশিত হল। প্রবন্ধটি গবেষণা দলে আনিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলল এবং একটি বেনামি উৎসের উদ্ধৃতি দিয়ে দাবি করল যে সে ডেটা কপি করার জন্য অবৈধ অ্যাক্সেস ব্যবহার করেছিল। কেউ সেই তথ্যটি নিশ্চিত করল না, কিন্তু কেউ এর খণ্ডনও করল না, এবং এটি সন্দেহের নতুন ঢেউ তোলার জন্য যথেষ্ট ছিল। এক দুপুরে যখন সে স্কুল ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল, আনিয়া ছাত্রদের একটি দলকে এই বিষয়ে আলোচনা করতে শুনল যে সে কি মিডিয়ার মনোযোগ আরও একবার আকর্ষণ করার জন্য ভুক্তভোগীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। সে কিছু বলল না। সে জানত যে এই মুহূর্তে কিছু বলা বৃথা। সে কেবল একটি কাজই করতে পারত, চুপ থাকা, নিজের মন শান্ত রাখা এবং সত্যের সামনে আসার অপেক্ষা করা। কিন্তু মানুষের মন এত লম্বা সময় অপেক্ষা করতে পারে না। সে তার রুমে একা ফিরে এলো, না বাতি জ্বালালো, না কম্পিউটার খুলল, শুধু চুপচাপ নিজের টেবিলের ড্রয়ার থেকে তার পুরনো পেন্সিল বক্সটি বের করল। যে পেন্সিলটি ব্যবহার করে সে ভারতে আসার প্রথম দিন কারো জীবন বাঁচিয়েছিল, সেটি এখনও সেখানেই ছিল। কাঠের কিছু অংশ মলিন হয়ে গিয়েছিল, পেন্সিলের গায়ে আঁচড় এখনও স্পষ্ট ছিল। সে সেটি নিজের হাতে ধরল, লেখার জন্য নয়, বরং মনে করার জন্য। এই মনে করার জন্য যে এমন একটি মুহূর্ত ছিল যখন সে বিশ্বাস করেছিল যে সে যা কিছু শিখেছে তা কাউকে জীবন দেবে, এবং কেউ কিছু বলুক না কেন, এটা এখনও সত্যি ছিল। বায়োজেন দ্বারা আনিয়া সব অ্যাক্সেস ব্লক করার এক সপ্তাহ পর মাঝরাতের কাছাকাছি দরজায় একটি ধাক্কা হলো। সে চমকে গেল, কারণ এই সময় কেউ তার সাথে দেখা করতে আসতো না। এটা ভেবে যে এটা মিডিয়া থেকে কেউ বা ভুল রুমে আসা কোনো ডেলিভারি ম্যান হতে পারে, সে দরজা না খোলা সিদ্ধান্ত নিল। কিন্তু বাইরে থেকে কেউ তার নাম ডাকল। এটা ছিল রোহন। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু স্পষ্ট ছিল। সে বলল যে বিক্রম সিং সংক্রান্ত একটি জরুরি অবস্থা আছে। আনিয়া কয়েক সেকেন্ড ইতস্তত করল এবং তারপর দরজা খুলল। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ছিল রোহন। তার মুখ প্রথম দেখার চেয়ে বেশি গম্ভীর ছিল। কোনো ভূমিকা ছাড়াই সে সাথে সাথে বলল, বিক্রমের শরীর খারাপ হচ্ছে, ডাক্তাররা কারণ খুঁজে পাচ্ছে না, এবং সে আনিয়ার সাথে দেখা করতে চায়। এর আগে যে সে কিছু জিজ্ঞেস করতে পারত, রোহন তাকে সরাসরি বাইরে অপেক্ষা করা গাড়িতে নিয়ে গেল। রাস্তায় সে কেবল সংক্ষেপে বলল, বাবার বিশ্বাস তুমিই একমাত্র ব্যক্তি যে বুঝতে পারে কি হচ্ছে। বিক্রমের চিকিৎসা হাসপাতালে নয়, বরং বাড়িতে হচ্ছিল। এটা জেনে আনিয়া অবাক হল না। তার অবস্থা এবং উপায় দেখে একটি ব্যক্তিগত মেডিকেল টিমকে নিয়োগ করা স্বাভাবিক ছিল, কিন্তু রোহনের মতে প্রধান কারণ ছিল যে বড় হাসপাতালগুলো তদন্ত করেছিল, কিন্তু কোনো সঠিক রোগ নির্ণয় দিতে পারেনি। সমস্ত পরীক্ষার ফলাফল অনুমোদিত সীমার মধ্যে ছিল, কিন্তু বিক্রমের উপসর্গগুলো ক্রমাগত খারাপ হচ্ছিল। তার প্রায়ই শ্বাস নিতে কষ্ট হতো, ঘুম আসত না, রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করত এবং ক্লান্তি বজায় থাকত। প্রতিদিন তার শরীর যেন নিজের সাথে লড়ছিল। আনিয়াকে বিক্রমের ব্যক্তিগত ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সে বিশ্রাম এবং চিকিৎসা নিচ্ছিল।
তাকে আবার দেখে সে সামান্য হাসল, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তার শক্তি কমে গিয়েছিল। রোহন আনিয়ার সামনে মেডিকেল রেকর্ডের ফাইল খুলল। একে একে সে সবকিছু পড়ল। চিকিৎসার ইতিহাস, রোগ নির্ণয়ের ফলাফল, ডাক্তারদের নোট, ডেটা ঘন ছিল, কিন্তু একটি বিষয় মিল ছিল, কোনো স্পষ্ট কারণ ছিল না। সব সূচক প্রায় স্বাভাবিক ছিল, কিন্তু আনিয়া একটি ছোট বিশদ দেখল যা সে ভুলতে পারছিল না। এবারকার উপসর্গগুলো সেই সময়ের মতোই ছিল যখন তার বিমানবন্দরে শ্বাসকষ্ট হয়েছিল। সে বিস্তারিত রেকর্ড দেখার জন্য আরও সময় চাইল এবং একই সাথে তার বিশ্রামের সময় নজরদারি ভিডিও দেখারও অনুরোধ করল। রোহন রাজি হয়ে গেল। সেই পুরো রাত আনিয়া ডেটার প্রতিটি লাইন পড়তে থাকল, প্রতিটি পরীক্ষার ফলাফল যাচাই করতে থাকল। গত মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বিক্রমের শরীরের প্রতিক্রিয়ার প্রতিটি পরিবর্তনের তুলনা করতে থাকল। সে চিকিৎসা করা ডাক্তার ছিল না, কিন্তু সে সরাসরি তার শ্বসনতন্ত্রে হস্তক্ষেপ করেছিল। তার পেন্সিল লেখার জায়গা, অক্সিজেনের অভাবের সময়ে এবং সুস্থ হওয়ার সময়টি ভালোভাবে মনে ছিল। সেই বিশদগুলো তার মনে এমনভাবে ভেসে এলো যেন সেটা কতকালের ঘটনা। সকালে আনিয়া বিক্রমের ঘরে ফিরে এলো। সে রোহানকে বলল যে তার সরাসরি তার গলা এবং ঘাড়ের অংশ পরীক্ষা করার প্রয়োজন আছে। বাড়ির চিকিৎসা টিম প্রথমে রাজি হল না, কিন্তু রোহান হস্তক্ষেপ করল। আনিয়া প্রক্রিয়াটি ঠিকভাবে অনুসরণ করল, অনুমোদিত প্রযুক্তিগত সীমার বাইরে গেল না, এবং ফলাফল তাকে আরও নিশ্চিত করল। সে দেখল যে শ্বাসনালীর নিচের অংশে বায়ুপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ রয়েছে, যা ফোলাজনিত কারণে নয়, বরং আগের জরুরি উদ্ধারের পর দীর্ঘমেয়াদী নরম টিস্যু ক্ষতির কারণে হতে পারে। কেউ এ সম্পর্কে ভাবেনি, কারণ সব পরীক্ষা হৃৎপিণ্ড এবং ফুসফুসের ওপর কেন্দ্রীভূত ছিল। আনিয়া রোহানকে আরও অধ্যয়ন করার জন্য সময় দেওয়ার পরামর্শ দিল, এবং একই সাথে চিকিৎসা সাহিত্যে একই ধরনের মামলার সন্ধান করারও। সে বেশি কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল যে পরিবার সব প্রয়োজনীয় বিষয় সাহায্য করবে। পরের কয়েকদিনে আনিয়া প্রায় বিরতিহীনভাবে কাজ করল। সে স্কুলে একজন প্রফেসরের সাথে যোগাযোগ করল, যিনি আগে আঘাতের পর সেকেন্ডারি শ্বাসনালী সংকোচন সিন্ড্রোম নিয়ে গবেষণা করেছিলেন। বিশেষ লাইব্রেরিতে অ্যাক্সেসের অনুমতি চাইল এবং ডেটা ছেঁকে ফেলতে তার সমস্ত সময় ব্যয় করল। যত বেশি সে পড়ছিল, ততই স্পষ্ট হচ্ছিল যে স্থানীয় অক্সিজেনের অভাবে ঘাড়ের অঞ্চলের সূক্ষ্ম ক্ষতি যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তবে ফাইব্রোসিস হতে পারে, যা দীর্ঘমেয়াদী বায়ু সঞ্চালন ব্যাধি ঘটাতে পারে। আনিয়া সব ফলাফল একটি হাতে লেখা রিপোর্টে নোট করল। ইমেলের মাধ্যমে পাঠালো না। সে জানত যে বর্তমান পরিস্থিতিতে একটিও ভুল আবারও সবকিছু ভুল উদ্দেশ্য ব্যবহার করার দিকে ঠেলে দিতে পারে। 3 দিন পর সে আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করল যে মূল কারণ হল হাইপোগ্লটিস অঞ্চলের একটি চিকিৎসা না করা আঘাত, যেখানে সে নিজে হস্তক্ষেপ করেছিল। যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি খারাপ হতে থাকবে এবং পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। সমস্যাটি ছিল যে কোনো ডাক্তার সেই অঞ্চলে সার্জারি করার সাহস করবেন না যতক্ষণ না কারণটি স্ট্যান্ডার্ড ইমেজিং রোগ নির্ণয় পদ্ধতি দ্বারা নথিভুক্ত হয়, এবং এই ক্ষেত্রে সমস্ত ছবি প্রায় স্বাভাবিক ছিল। আনিয়া এটা ভালো করেই জানত। তার কোনো ডিগ্রি ছিল না, কোনো লাইসেন্স ছিল না, কোনো দাপ্তরিক পদ ছিল না, কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা অন্য কারো কাছে ছিল না। সেই প্রথমবার পেন্সিল দিয়ে তার জীবন বাঁচানোর মুহূর্তের স্মৃতি, এবং সে সেই সহজাত প্রবৃত্তির ওপর বিশ্বাস রাখল। সে রোহনকে সরাসরি বলল যে সে একটি চিকিৎসার দিক নির্দেশ দিতে পারে, কিন্তু সমর্থন ছাড়া তা করতে পারবে না। সে কোনো অবৈধ কাজ করতে চাইছিল না, না কাউকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে চাইছিল। রোহন শোনার পর কেবল সংক্ষেপে উত্তর দিল, আমি বাকিটা দেখব, তোমাকে কেবল বলতে হবে তোমার কি প্রয়োজন। আনিয়া সরঞ্জাম, নথিপত্র এবং জরুরি পরিকল্পনার একটি তালিকা তৈরি করল। রোহন সাথে সাথে একজন পরিচিত ডাক্তারকে ফোন করল, নিরাপত্তার নিশ্চয়তা দিতে এবং লজিস্টিক সাপোর্টে সাহায্য করতে বলল। সে স্পষ্ট করল যে সমস্ত আইনি দায়িত্ব সে বহন করবে। সেই রাতে আনিয়া তার ঘরে ফিরে এলো। ছাদের দিকে তাকিয়ে থাকল, কিন্তু ঘুমাতে পারল না। সে এমন একটি বিকল্পের মুখোমুখি হচ্ছিল যা কেউ চাইছিল না। ঝামেলা এড়াতে চুপ থাকা, নাকি আবারও এমন একটি পরিস্থিতিতে পা রাখা যা সবকিছু উভয় দিকেই বদলে দিতে পারে। কিন্তু সে এটাও বুঝতে পারল যে যদি সে কিছু না করে, তবে মিস্টার বিক্রম হয়তো বাঁচবেন না। এবং যখন সে এর সম্পর্কে ভাবল, গত কয়েক সপ্তাহের সমস্ত সন্দেহ, ভয় এবং আঘাতগুলো হঠাৎ ছোট হয়ে গেল। সে তার টেবিলে ড্রয়ার চুলল, তার পুরনো পেন্সিল বক্সটি বের করল,
যে পেন্সিলটি সে বিমানবন্দরে প্রথম ব্যবহার করেছিল সেটি এখনও সেখানেই ছিল। সে এটি আবার ব্যবহার করার ইচ্ছা রাখছিল না, কিন্তু এর উপস্থিতি তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সবকিছু একটি কাজ, একটি সিদ্ধান্ত থেকে শুরু হয়েছিল, এবং এখন সে আরও একটি সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছিল, যা হয়তো কেউ বুঝবে না, যাকে হয়তো কেউ সমর্থন করবে না, কিন্তু এবার তার কারো অনুমতির প্রয়োজন হবে না। কারণ যখন একটি জীবন বাঁচানোর অপেক্ষায় থাকে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কাগজপত্র নয়, বরং কাজ করার সাহস। সার্জারির প্রস্তুতি চুপচাপ নেওয়া হলো। কোনো প্রেস বিজ্ঞপ্তি নয়, কোনো বিশেষজ্ঞ কমিটি নয়, কোনো ঝুঁকি বিশ্লেষণ মিটিং নয়। সব কিছু র্যাডক্লিফের বাড়ির বেসমেন্টে বিশেষভাবে ডিজাইন করা মেডিকেল এলাকায় হলো, যা কয়েক বছর আগে মিস্টার বিক্রমের হার্ট অপারেশনের পর পুনর্বাসন চিকিৎসার জন্য কাজ করত। আধুনিক সরঞ্জাম, বায়ু পরিশ্রাবণ ব্যবস্থা, জরুরি যত্ন, মনিটরিং সবকিছু উপলব্ধ ছিল, কিন্তু এটা হাসপাতাল ছিল না। এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, আনিয়া একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার ছিল না। রোহন একজন ব্যক্তিগত অ্যানেস্থেসিওলজিস্টকে নিয়োগ করল। এটা নিশ্চিত করল যে তাকে মূল প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে হবে না। একজন নার্সকে ব্যক্তিগত চিকিৎসা পর্যবেক্ষণের অজুহাতে ডাকা হলো। তাদের কেউই জানত না যে আনিয়াই প্রধান নির্বাহক হবে। রোহন প্রতিশ্রুতি দিল যে সব আইনি পরিণতি সেই বহন করবে। আনিয়া এখন এর সম্পর্কে ভাবছিল না। সে এত দূর এসেছিল যে যদি সে পিছিয়ে আসে, তবে তার কাছে টিকে থাকার জন্য আর কিছুই অবশিষ্ট থাকত না। কোনো পড়াশোনা নয়, কোনো খ্যাতি নয়, কোনো বিশ্বাসযোগ্যতা নয়। সব কিছু হারিয়ে গিয়েছিল। যা কিছু অবশিষ্ট ছিল তা হলো সেই কাজের উপর বিশ্বাস যা সে করতে যাচ্ছিল। সে ইমেলের মাধ্যমে পরিকল্পনাটি আবার লিখল না, কেবল হাতে লিখল এবং একটিই কপি রাখল। প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে গণনা করা হয়েছিল। প্রতিটি সরঞ্জাম 3 বার পরীক্ষা করা হয়েছিল। সে প্রথমে একটি মডেলের ওপর পুরো প্রক্রিয়াটি সিমুলেশন করল, সময়, অবস্থান এবং কোনো ঘটনা ঘটলে প্রতিক্রিয়ার সক্ষমতা গণনা করল। সবথেকে খারাপ সম্ভাবনাগুলো পরিস্থিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং রোহনকে তা বোঝার নিশ্চিতকরণে স্বাক্ষর করতে হয়েছিল। তার সম্মতির প্রয়োজন ছিল না, কেবল বাধা না দেয়ার। সেই দিন সবকিছু একটি স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষা হিসাবে শুরু হলো। রোহন, নার্স এবং অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়া বাড়ির কেউ জানত না আসলে কি হচ্ছিল। মিস্টার বিক্রমকে প্রস্তুত করা হলো এবং ঘরে আনা হলো। সে কেবল একটি প্রশ্ন করল, তুমি কি নিশ্চিত? আনিয়া মাথা নাড়ল। রোহন আর কিছু বলল না। যখন ঘড়িতে নির্দিষ্ট সময় হলো, তখন কেউ আইনের কথা উল্লেখ করল না, কেউ পরিণতির কথা উল্লেখ করল না। এমনটা এই জন্য ছিল না যে তারা ভুলে গিয়েছিল, বরং এই জন্য যে সেই মুহূর্তে সেই জিনিসগুলো আর গুরুত্বপূর্ণ ছিল না। সার্জারি প্রত্যাশার চেয়ে কয়েক ঘন্টা বেশি চলল। ক্ষতিগ্রস্ত টিস্যু কল্পনার চেয়ে বেশি জটিল ছিল। কিছু এলাকায় ফাইব্রোটিক টিস্যু স্নায়ুর খুব কাছাকাছি ছিল। যদি সাবধানে পরিচালনা না করা হয়, তবে এটি স্থায়ী ক্ষতি ঘটাতে পারত। আনিয়াকে মাঝখানে পরিকল্পনার একটি অংশ বদলাতে হলো, সরঞ্জামগুলো সামঞ্জস্য করতে হলো এবং এমন একটি কৌশল ব্যবহার করতে হলো যা সে একটি নতুন, ব্যাপকভাবে পরিচিত না হওয়া অধ্যয়নে পড়েছিল। সমস্ত সিদ্ধান্ত চুপচাপ নেওয়া হলো। কেউ তাড়াহুড়ো করল না, কেউ হস্তক্ষেপ করল না। যখন চূড়ান্ত ধাপ সম্পূর্ণ হল, গুরুত্বপূর্ণ লক্ষণ স্থিতিশীল হল এবং বায়ু চলাচল স্পষ্টভাবে প্রবাহিত হচ্ছিল, তখন সে জানল যে সে এটা করেছে। কেউ জয়ধ্বনি দিল না, কেউ হাততালি দিল না, কেবল নীরব দৃষ্টি ছিল। সে স্বস্তি অনুভব করল না, না আনন্দ, কেবল তার হৃদয়ে একটি বড় শূন্যতা খুলে গেল, যেন সমস্ত শক্তি এবং আবেগ নিঃশেষ হয়ে গিয়েছিল। বিক্রম কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে পেলেন। সে প্রথম যে পার্থক্যটি অনুভব করলেন তা হল শ্বাস নেওয়া সহজ হয়ে গিয়েছিল। কোনো চাপ অনুভব হচ্ছিল না, কোনো জ্বালা ছিল না এবং আগের মতো শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছিল না। যখন সে আনিয়াকে পাশে বসে থাকতে দেখলেন, সে কিছু জিজ্ঞেস করলেন না, শুধু চুপচাপ তার হাত ধরে নিলেন। তখনই রোহান ভেতরে এলো এবং বলল সে বাবাকে দ্বিতীয়বার বাঁচিয়েছে। পরের দিন একজন বিশেষজ্ঞ ডাক্তারকে সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করার জন্য ডাকা হলো এবং ফলাফল আশ্চর্যজনক ছিল। বায়ু প্রবাহ স্পষ্ট ছিল, রক্তচাপ স্থিতিশীল ছিল, হৃদয়ের ছন্দ নিয়মিত ছিল এবং আর কোনো ক্ষতির লক্ষণ ছিল না। এই ফলাফল প্রায় অবিশ্বাস্য ছিল, যদি আগে কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ না হয়ে থাকত। টিমের একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, এটা কে করেছে? রোহন উত্তর দিল না। বিক্রমের সুস্থ হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করল।
সে আনিয়া সম্পর্কিত মামলার সম্পূর্ণ অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন। কেবল ডেটা নয়, বরং ডিজাইন সংস্করণ, সিস্টেম লগ এবং প্রশাসকদের ব্যক্তিগত অ্যাকাউন্ট পর্যন্ত অ্যাক্সেস চাইলেন। একটি বাহ্যিক ডিজিটাল ফরেন্সিক টিমকে স্বাধীনভাবে তদন্ত করার জন্য নিয়োগ করা হলো। 2 সপ্তাহেরও বেশি সময় পর সত্য নিশ্চিত হল। আনিয়াকে ফাঁসানো হয়েছিল। একজন প্রশাসক অ্যাকাউন্ট রেকর্ডে হেরফের করেছিল, মালিকানা পরিবর্তন করেছিল এবং লগ ইন কমান্ডের চিহ্ন মুছে দিয়েছিল। এই কাজটি সুনিতার ঘনিষ্ঠ সহকারীদের মধ্যে একজন করেছিল। বিক্রম রাগ করলেন না, সে ব্যবস্থা নিলেন। সেই দিনই সুনিতাকে বরখাস্ত করা হলো এবং একটি শৃঙ্খলা কমিটির সামনে আনা হলো। জেরা করার সময় সে সমস্ত অভিযোগ অস্বীকার করল, কিন্তু যখন অভ্যন্তরীণ মিটিংগুলোর অডিও রেকর্ডিং ফাঁস হয়ে গেল, যেখানে সে সেই এশিয়ান মেয়েটির ভাবমূর্তি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছিল, তখন সবাই বুঝল কী হচ্ছিল। বিক্রম এখানেই থামলেন না। সে সুনিতাকে বরখাস্ত করার একটি সিদ্ধান্তে স্বাক্ষর করলেন এবং একই সাথে অভ্যন্তরীণ প্রতারণা এবং বৌদ্ধিক সম্পত্তির চুরির ষড়যন্ত্রের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন। আনিয়ার সমস্ত অ্যাক্সেস পুনরুদ্ধার করা হলো। একটি ব্যক্তিগত প্রেস কনফারেন্স অভ্যন্তরীণভাবে আয়োজন করা হলো। বিক্রম প্রথমবারের মতো বিমানবন্দর থেকে শুরু করে সাম্প্রতিক সার্জারি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বর্ণনা করার জন্য উপস্থিত হলেন। তিনি জোর দিয়ে বললেন, সেই কেবল আমাকে 2 বার বাঁচায়নি, সে একমাত্র ব্যক্তি ছিল যে তখন কাজ করার সাহস করেছিল যখন সব কিছু সবচেয়ে অস্পষ্ট ছিল এবং বিজ্ঞানের এমন লোকদের প্রয়োজন। প্রেস দ্রুত এই গল্পটি ধরল। গল্পটি একটি নতুন শিরোনামের সাথে প্রচারিত হল। যাকে একসময় খেলার বাইরে করে দেওয়া হয়েছিল, সে এখন ন্যায় বিচারেও বিশ্বাস বাঁচিয়েছে। নামী বিশ্ববিদ্যালয়গুলো যোগাযোগ করতে শুরু করল। হার্ভার্ড একটি বিশেষ প্রস্তাবপত্র পাঠাল। স্ট্যানফোর্ড সম্পূর্ণ স্কলারশিপের প্রস্তাব দিল। এমআইটি গবেষণায় সহযোগিতা করতে চাইল। একটি প্রধান সংবাদপত্র তাকে খ্যাতি দ্বারা প্রভাবিত যুগে চিকিৎসা নৈতিকতার প্রতীক বলল। রোহন বাড়িতে একটি ছোট নৈশভোজের আয়োজন করল। কেবল বিক্রম, কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং আনিয়া ছিল। গ্লাস তুলে বিক্রম বললেন, সঠিক সময় সঠিক ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকার চেয়ে মূল্যবান আর কিছু নেই। আনিয়া সামান্য হাসল। তার নিজেকে কিছু বিশেষ মনে হলো না। সে কেবল সেটাই করল যা তার কাছে সঠিক মনে হয়েছিল, কিন্তু এবার অন্তত তাকে একা দাঁড়াতে হলো না এবং এটাই যথেষ্ট ছিল। প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবগুলো আনিয়াকে ততটা খুশি করল না যতটা লোকেরা ভেবেছিল। সে প্রতিটি চিঠি, প্রতিটি স্কলারশিপের শর্ত, প্রতিটি প্রশংসা পড়ল এবং তারপর তা সাবধানে ভাঁজ করে রাখল, যেন সে এমন কিছু রাখছে যা তার জন্য নয়। লোকেরা তাকে জিজ্ঞেস করল যে সে হার্ভার্ড বা স্ট্যানফোর্ডের মধ্যে কোনটি বেছে নেবে। পরিচিতরা তাকে পরামর্শ দিল যে তার নাম তৈরি করার জন্য এই সুযোগটি কাজে লাগানো উচিত। বন্ধুরা অভিনন্দন বার্তা পাঠালো। এমনকি যারা আগে চুপ ছিল তারাও ফিরে এসে ভালো কথা বলতে শুরু করল। কিন্তু আনিয়া কাউকে উত্তর দিল না। সে কেবল চুপ থাকল, যেন সে অন্য কোনো প্রশ্নের অপেক্ষা করছিল। এই প্রশ্ন নয় যে কোন স্কুলটি বেছে নিতে হবে। রোহন পরামর্শ দিল যে তার বায়োজেনে একটি অফিসিয়াল গবেষণা পদে যোগ দেওয়া উচিত। বিক্রম তার জন্য একটি আলাদা টিম তৈরি করার ইঙ্গিত দিলেন, যাতে সে তার করা কাজগুলো থেকে অনুপ্রাণিত হয়ে জরুরি চিকিৎসা প্রযুক্তির বিকাশ চালিয়ে যেতে পারে। প্রেস প্রতিদিন রিপোর্ট করছিল। সেমিনার, মেডিকেল ফোরাম এবং এমনকি আন্তর্জাতিক সম্মেলনও তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাতে চাইছিল। কিন্তু আনিয়া কেবল ভাবার জন্য আরও সময় চাইল। এক গভীর সন্ধ্যায় সে বাড়িতে ফোন করল। তার দাদি ফোন ধরলেন। অন্যদিকে ফ্যানের আওয়াজ, ধীর টিভির আওয়াজ এবং একটি পরিচিত কণ্ঠস্বর জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সে বলল যে সে ঠিক আছে এবং তারপর ইতস্তত করল। দাদি আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, যদি তুমি ক্লান্ত হয়ে যাও তবে বিশ্রাম করো। অন্য কাউকে খুশি করার জন্য কিছু করার দরকার নেই, শুধু সেটাই করো যা তোমার কাছে সঠিক মনে হয়। সেই ফোন কলের পর আনিয়া তার রুমে জিনিসপত্র গুছাতে শুরু করল। বেশি কিছু নয়, কেবল একটি ছোট সুটকেস, একটি পুরনো পেন্সিল বক্স, কিছু নোটবুক এবং প্রজেক্টের প্রথম স্কেচ যা সে একজন সহযোগী হিসেবে জমা দিয়েছিল। সে সেই বিশ্ববিদ্যালয়গুলিকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখল যারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রতিটি চিঠি বিনয়ী এবং আন্তরিক ছিল, কিন্তু সে সবাইকে প্রত্যাখ্যান করল। বিক্রম আর অবাক হলেন না, রোহনও অবাক হল না। সে কেবল জিজ্ঞেস করল, তাহলে তুমি কোথায় যাবে?
আনিয়া উত্তর দিল যে সে এশিয়া ফিরে যেতে চায়, পালানোর জন্য নয়, বরং সেই জায়গা থেকে শুরু করার জন্য যেখানে তার মনে হয় তার সত্যি প্রয়োজন আছে। কোনো মিটিং রুমে নয়, কোনো ক্যামেরার মাঝে নয়, কোনো খ্যাতির মঞ্চে নয়, বরং সেই জায়গায় যেখানে কেউ জিজ্ঞেস করে না তুমি কে, শুধু জানতে চায় তুমি কি সাহায্য করতে পারো। আনিয়া উত্তর ভারতের পাহাড়ের একটি ছোট্ট চিকিৎসা কেন্দ্রে দেখা দিল। সে আগে থেকে কোনো তথ্য দিল না, কোনো স্বাগত অনুষ্ঠান হলো না, কেউ জানত না যে সে সেই ব্যক্তি যিনি একসময় আমেরিকান প্রযুক্তি চিকিৎসা শিল্পে আলোড়ন সৃষ্টি করেছিল। সে কেবল স্বেচ্ছায় আবেদন করল। সেই জায়গায় কর্মীদের অভাব ছিল, সরঞ্জামেরও অভাব ছিল, শিশুদের তীব্র জ্বর ছিল এবং কোনো ওষুধ ছিল না। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পুরো দিন হাঁটতে হতো। সেখানে কারো এটা জানার প্রয়োজন ছিল না যে সে কখনো পেন্সিল দিয়ে কারো জীবন বাঁচিয়েছিল। তাদের কেবল এটা দেখেই জানতে হতো যে সে সেখানে আছে। সে কোনো সরঞ্জামের ওপর নিজের নাম লিখল না, কোনো রিপোর্টে ক্রেডিট নিল না। সে নার্সদের একটি সাধারণ হৃদস্পন্দন মনিটর ব্যবহার করার পদ্ধতি শেখালো, শিশুদের সাবান দিয়ে হাত ধুতে শেখালো এবং একটি নোটবুকে উপসর্গগুলো নোট করল। প্রতিদিন সে রোগের চিকিৎসা করত। প্রতি সপ্তাহে সে একটি অলাভজনক স্বাস্থ্য সংস্থাকে রিপোর্ট পাঠাতো যা আর্থিক সহায়তা প্রদান করছিল। সে কোনো বেতন পেত না, কেবল থাকার জন্য একটি জায়গা এবং 3 বেলা খাবার চাইত। এক দুপুরে একটি ছোট মেয়ে তার হাত টেনে জিজ্ঞেস করল, আপনি কি ডাক্তার? সে হাসল এবং কোনো উত্তর দিল না। মেয়েটি টেবিলের ওপর পুরনো পেন্সিলটি দেখল এবং তারপর জিজ্ঞেস করল, আপনি কি ভালো ছবি আঁকেন? আনিয়া পেন্সিলটি মেয়েটিকে দিল এবং বলল, এটি জীবন বাঁচানোর পেন্সিল, ছবি আঁকার নয়। মেয়েটি পুরোপুরি বুঝল না, কিন্তু সে মাথা নাড়ল। পরে লোকেরা আনিয়াকে পেন্সিলওয়ালি ডাক্তার বলতে শুরু করল। এই নামটি ধীরে ধীরে এই অঞ্চলে ছড়িয়ে পড়ল। কেউ ঠিকভাবে জানত না কেন, শুধু এতটুকু জানত যে যখনই কোনো জরুরি অবস্থা হতো লোকেরা তার কাছে আসত। কখনো কখনো আনিয়া বিদেশ থেকে চিঠি পেত। কিছু লোক শুভকামনা পাঠালো, কিছু পুরনো সহকর্মী গবেষণার ফলাফল শেয়ার করল। রোহন একবার নতুন বছরের কার্ড পাঠিয়েছিল যেখানে ফাতে লেখা ছিল, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে চিকিৎসা কেবল প্রযুক্তি নয়। বিক্রম আরও সংক্ষেপে লিখেছিলেন, যদি কোনো দিন ফেরো তবে তোমার জন্য অফিসে এখনও জায়গা আছে। কিন্তু সে ফিরল না। সে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। সে পাহাড় এবং জঙ্গলের মাঝে থাকতে থাকল, যেখানে অ্যাম্বুলেন্সের সাইরেন একটি বিলাসিতা ছিল, যেখানে জীবন এখনও মাটির প্রদীপের আলোর মতো নাজুক ছিল। এবং প্রতিদিন সে কোনো প্রমাণপত্র ছাড়াই, কোনো উদ্ধৃতি ছাড়াই এবং যাদের সে সাহায্য করেছিল তাদের কৃতজ্ঞতার চোখ ছাড়া অন্য কোনো স্বীকৃতির জন্য কাজ করত। সেই বছরের শেষে একটি আন্তর্জাতিক সংস্থা পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার ওপর একটি তথ্যচিত্র তৈরি করল। তারা সেই কেন্দ্রে এলো যেখানে আনিয়া কাজ করত এবং তাকে চিনতে পেরে অবাক হয়ে গেল। একজন রিপোর্টার জিজ্ঞেস করল যে সে সবকিছু ছেড়ে এখানে আসার সিদ্ধান্ত কেন নিল। আনিয়া সাথে সাথে উত্তর দিল না। সে কেবল স্বাস্থ্যকেন্দ্রের পেছনে খেলা শিশুদের দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, কারণ এখানে আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে দরকারি কাজ করার সুযোগ পাই এবং এটাই যথেষ্ট। সে সাক্ষাৎকারটি ভাইরাল হলো না, কেউ তর্ক করল না, কেউ খণ্ডন করল না, কিন্তু কেউ একজন এটি প্রিন্ট করে তার অফিসে ঝুলিয়ে দিল। কেউ এটি নতুন মেডিকেল ছাত্রদের পড়ানোর জন্য রেখে দিল। কেউ এটি তার ডিউটির সময় তার রুমে পড়ল, এটা ভাবতে ভাবতে যে তারা কেন এই পেশা বেছে নিলেন। একটি পেন্সিল, একটি সিদ্ধান্ত, একজন ব্যক্তি। কোনো পদক নয়, কোনো মঞ্চ নয়, কেবল এই বিশ্বাস যে যদি আপনি যথেষ্ট সাহসী হন তবে কখনো কখনো আপনি সবচেয়ে ছোট জিনিস দিয়ে সবচেয়ে বড় জিনিস তৈরি করতে পারেন। এবং হয়তো সবচেয়ে জয়ালো জিনিস যা আমরা জীবনে পিছনে রেখে যেতে পারি তা হলো সঠিক সময়ে বাড়ানো একটি হাত, নাম ছাড়া, হাততালি ছাড়া, কেবল সত্যি হওয়া।